জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পারতাছি। ওকে, ক্লাস শুরু করার আগে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন, না হলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? কেউ কিছু জানতে চান? না স্যার, কোনো কোয়েশ্চেন তো নাই। আর ওই যেটা বলছিলেন ইনস্টল করার জন্য গেট ইনটু পিসি থেকে ওটা ইনস্টল করে রাখছি আমরা, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা ইনস্টল করছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসের মডিউলটা একটু ওপেন করি, মডিউল থেকে আলোচনা করব। আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডে যা কাজ করেছি, যেখান থেকে কাজ শুরু করেছি, শেষ করেছিলাম, সেখান থেকে আজকে শুরু করব। জি স্যার, দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে ফাইলে গিয়ে, সবাই মাইক মিউট করে রাখেন, ফাইলে গিয়ে আমরা রিসেন্টে গেলাম। রিসেন্ট থেকে আমার এই ফাইলটা রিসেন্ট অপশন আছে, দেখেন ক্লাস প্র্যাকটিস পেজ, দেখেন এই ফোল্ডারটা আছে। আমি এখানে ক্লিক করলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা এইটুকুই দেখেছিলাম। এরপরের অপশনগুলো আমরা আজকে দেখার চেষ্টা করবো। আমরা ফন্ট পর্যন্ত দেখেছিলাম। আমরা ইংলিশ ফন্ট চেঞ্জ করাটা দেখেছিলাম, বিভিন্ন ফন্ট লিখেছিলাম। বাংলা ফন্ট কি করে দেখিয়েছিলাম? জি না স্যার, বাংলা ফন্ট দেখাননি, তবে একটা ভিডিও মেবি সাজেস্ট করছিলেন বাংলা ফন্টের জন্য, ওই ভিডিওটা দেখছিলাম ইউটিউবে। আচ্ছা, বাংলা ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমরা ইংলিশ যে ফন্ট দেখেছি, বিভিন্ন স্টাইলের ফন্ট দেখেছি, এবং আমি আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে প্রায় 1000 প্লাস ফন্টের একটা ফাইল শেয়ার করেছি। ওই ফাইলটা ডাউনলোড করে কিভাবে ইনস্টল করে ব্যবহার করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা ওই ফাইল ফন্টগুলো যদি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন, সবগুলা ফন্টই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু ইংলিশে যেটা একেবারেই স্ট্যান্ডার্ড একটা ফন্ট, কথা বলবেন না কেউ। ক্লাস শেষ, মাঝখানে কেউ কথা বলবেন না। মাঝখানে কেউ কথা বলবেন না, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আমি যদি প্রশ্ন কিছু জিজ্ঞেস করি তখন কথা বলবেন, এছাড়া কেউ কথা বলবেন না। এছাড়া কেউ কথা বললে এটা ক্লাসের, আমি যে একটা ক্লাস করার একটা রিদিমে থাকি সেটা নষ্ট হয়ে যায়। আমার এই যে কথা বলতে হয়, এই যে কথা বলতে গেলে আমি যে মোড নিয়ে বা যেই একটা ইন্টারেস্ট নিয়ে ক্লাস করতে হয় সেটা নষ্ট হয়ে যায়, মাঝখানে ইন্টারাপ্ট হয়ে যায়। কেউ মাঝখানে কথা বলবেন না। আমি মাইকটা এখনো অন রাখার সুযোগ রেখেছি, কারণ মাঝে মধ্যে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আপনারা যাতে বলতে পারেন। এছাড়া কেউ দয়া করে মেহেরবানি করে মাইক অন করে কথা বলবেন না। এই কথাবার্তাগুলো আমি প্রতি ক্লাসে বলবো না। এটা প্রতি ক্লাসে বলতে গেলে 2-3 মিনিট সময় নষ্ট হয়ে যায়, এবং ইয়াটা নষ্ট হয়ে যায়। কথা বলার যে একটা রিদম থাকে সেটা নষ্ট হয়ে যায়। এটা বারবার বলা সম্ভব হয় না। আপনারা সবাই এখানে প্রফেশনাল, এখানে কেউ বাচ্চারা জয়েন করেন নাই। আচ্ছা, সো যেটা বলছিলাম, যে তো ইংলিশের আমরা একেবারে স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা, কোন ফন্টে সবসময় স্ট্যান্ডার্ড ফন্ট লেখা হয়, ঠিক আছে? সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে সেটা আমি এখন দেখাই দিব। ম্যাক্সিমাম যেই ফন্টটা ব্যবহার করে পুরো ওয়ার্ল্ডে ইংলিশ লেখাটা প্র্যাকটিস হয়, যেমন আমরা বই পুস্তকে যেটা দেখি, পত্রিকায় যেটা দেখি, আর্টিকেল জার্নাল যে ফন্টটা লিখা হয়, সেই ফন্টের ইংলিশ সেই ফন্টের নাম হচ্ছে কি টাইম নিউ রোমান্স। এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমি যদি মনে করেন এই ফন্টটাকে এখন সিলেক্ট করেছি, এখানে যদি আমি ক্লিক করে যদি আমি লিখি টাইম নিউ রোমান্স, দেখেন এই মূলত এটাই হচ্ছে বহুল প্রচলিত একেবারে স্ট্যান্ডার্ড ইংলিশের ফন্ট। আর বাকিগুলা আপনি আপনার প্রয়োজনীয় ডিজাইনের খাতিরে, স্টাইলের
খাতিরে আপনি বিভিন্ন ফন্টে লিখবেন, কিন্তু এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট, মানে সবচেয়ে বেশি আমাদের যে বই পুস্তকে যেই যে স্টাইলে লেখা সেটা হচ্ছে কি এই ফন্টটা। ঠিক আছে, আপনাদের প্রয়োজনে বাকি ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনারা চেঞ্জ করে নেবেন। তাহলে এবার যদি আমি বাংলা লিখতে চাই, বাংলা লেখাটা যদিও আমাদের মডিউলে নাই, আমরা ফ্রিল্যান্সিং করব, যাদের সাথে আমরা ফ্রিল্যান্সিং করব সেখানে বাংলার বিও নাই, সবাই আমরা ইংলিশে ফ্রিল্যান্সিং করব। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখেছি, একটু যদি বাংলা লেখাটা না জানি আমার বদনামি করবেন আপনারা। কে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখিয়েছে, বাংলাটা লিখতে পারি না, বাংলা সম্পর্কে কিছু জানি না, এটা অনেকেই বদনাম করবেন। সেজন্য আমি জাস্ট একটু করে দেখাবো, এটা আমি না দেখালো বদনাম করলেও আমার কিছু যায় আসে না, আমার মডিউলে নাই, কেউ আমাকে চাপাচাপি করতে পারবেন না, রিকোয়েস্ট করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি। বাংলাটা লিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পিসিতে দুইটা সফটওয়্যারের যে কোনো একটা থাকতে হবে। একটা হচ্ছে বিজয় 52, আর একটা হচ্ছে কি অভ্র। যে যেটাতে লিখে অভ্যস্ত সে সেটাতে লিখবেন, বিজয় 52তেও লেখা যায়, অভ্রতেও লেখা যায়। তো আমরা বিশেষ করে আমরা যারা অফিসিয়াল কাজকর্ম করি, আমরা অব্রত তেমন একটা প্রচল ইয়া না, অভ্যস্ত না। আর অব্র লেখা আর বিজয় 52 লেখার মধ্যে আসমান জমিন তফাৎ। বিজয় 52 অব্রত যেগুলো লিখে সেগুলো হচ্ছে কি ওই যে আমরা যখন একটা সময় ব্যাংলিশ লিখতাম, এ এম এ আর আমার লিখতাম ওই টাইপের। কিন্তু বিজয় 52 দিয়ে হচ্ছে কি আপনি কিবোর্ডের রিয়েল টাইম প্র্যাকটিসটা করতে পারবেন, সেজন্য আমি বিজয়টা বেশি সাজেস্ট করি। ঠিক আছে, তো যাই হোক, আপনার বাদ বিজয় ব্যবহার করবেন না অব্র ব্যবহার করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাই ব্যবহার করবেন। তো আমরা যদি এই ইংলিশ লেখাটাকে যদি বাংলা করতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে এসে ফন্ট চেঞ্জ করে দিবে, বাংলা ফন্টটা চেঞ্জ করতে হবে। তো বাংলার একেবারে স্ট্যান্ডার্ড যে ফন্টটা, বিজয় ইংলিশের যেমন স্ট্যান্ডার্ড ফন্ট টাইম নিউ রোমান্স, বাংলার একটা স্ট্যান্ডার্ড ফন্ট আছে। কোন ফন্টে সচরাচর স্বাভাবিকভাবে একদম অফিসিয়াল ইয়াতে স্টাইলে যে ফন্টটা লেখা হয় সেটার নাম হচ্ছে সুতন্নি এমজে। এটা আপনারা জেনে খুশি হবেন। খুশি হবেন বলতে কি, বাংলাদেশে ফন্ট যেহেতু বাংলাদেশের মানুষই তো আবিষ্কার করবে, এখানে খুশি হওয়ার কিছু নেই। ইংলিশের ফন্ট গুলা যে কোনো কান্ট্রির মানুষ আবিষ্কার করতে পারে, কিন্তু বাংলা ফন্ট আবিষ্কার করার জন্য তো বাংলাদেশি মানুষই লাগবে। অন্য দেশের মানুষ তো এই বাংলা ফন্ট আর বাংলা লিখে আর বুঝবে না। তো বাংলা এই ফন্টটার আবিষ্কারক, যদিও বিজয় সফটওয়্যারের আবিষ্কারক দাবি করতেছে মোস্তফা জব্বার, বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, উনি দাবি করে বিজয় বান্ন, কিন্তু অনেকেই দাবি করে যে এটা হচ্ছে বুয়েট নাকি সুয়েটের একজন স্টুডেন্ট আবিষ্কার করেছিল, পরে ওনার এটা অনারশিপ উনি নিয়ে ফেলে। উনি মূলত ফন্ট আবিষ্কার করেছে। এই যে দেখেন মোস্তাফা সুতন্নি এমজের পিছনে যে এমজে লিখে আছে, এমজের এই শর্ট ফর্মটা, এই শর্ট ইয়াটার এমজের এলাবোরেশনটা হচ্ছে কি মুস্তাফা জব্বার। আর তন্নি ওনার বড় মেয়ের নাম হয়তো, সুতন্নি আছে, যাই হোক। তো এটা হচ্ছে কি বাংলা ফন্ট। এখন বলতে পারেন দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ, লেজি এই কথাটা বাংলা যখন করছে এরকম হজবরল কেন হয়ে গেছে? হজবরল হয়ে যাওয়ার এই কারণ, এখানে যেটা টি বাংলায় সেটা ইয়া নাও দ নাও হতে পারে, সেজন্য এটা উলট পালট। বাংলা কিবোর্ডের সাথে ইংলিশ কিবোর্ডের কোনো মিল নাই, এই জন্য এটা উলট পালট। এখন আমি যদি বাংলা লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? সেক্ষেত্রে বাংলা লেখার জন্য যে আপনাকে বলছি বিজয় 52 অথবা অব্র থাকতে হবে। এই বিজয় 52 দেখেন, এখানে আমার বিজয় 52 আছে। বিজয় 52 এর মধ্যে এখন যে ইয়াতে আছে বিজয় 52 এখন যে অপশনটা আছে সেটা ইংলিশ লেখার জন্য। আমি যেটা বাংলা লেখার জন্য করতে চাই, এখানে হয়তো বিজয় ক্লাসিক করতে হবে, না হলে ইউনিকোড করতে হবে। এখানে বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুইটার মধ্যে আবার পার্থক্য আছে। এই বিজয় ক্লাসিকটা, এটা যদি আপনি লেখালেখি করেন, এটা শুধুমাত্র আপনার মাইক্রোসফট ওয়ার্ডে এই বাংলা লেখাটা সাপোর্ট করবে এবং পিডিএফ করলে সেটা সাপোর্ট করবে। কিন্তু আপনি যদি এই এই বিজয় ক্লাসিক দিয়ে যদি বাংলা লিখেন, আপনি ফেসবুকে দিলে এটা উলটপালট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে দিলে উলটপালট হয়ে যাবে, আপনি কোনো ওয়েবসাইটে ইউটিউবে কোথাও কমেন্টস করলে সেটা উলটপালট হয়ে যাবে, এখান থেকে লিখে কোথাও কপি পেস্ট করলে সেটা উলটপালট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইউনিকোড দিলে লেখেন, সেটা আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে লিখেন সমস্যা নেই, সেভাবেই হবে। তো বিজয় ক্লাসিক এবং বিজয় 52, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুটাতেই সেম স্টাইলে লিখতে হয়, লেখা যায়। তো সেজন্য আমি আপনাদেরকে প্রেফার করব, যেহেতু ইউনিকোড দিয়ে, ইউনিকোড আবার একটা সমস্যা আছে,
ইউনিকোডের একটা সমস্যা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে প্রবলেম হয়। দেখেন আমি বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করতেছি, কিন্তু এটা কোনো ফন্ট চেঞ্জ হচ্ছে না। ইউনিকোডের একটা প্রবলেম। কিন্তু আপনি যদি বাংলায় বিজয় দিয়ে লিখেন, তাহলে আপনি ফন্ট ইচ্ছে মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখছেন কোনো ধরনের ফন্ট চেঞ্জ হচ্ছে না। যেমন এটা ফন্ট চেঞ্জ হবে। তখন আপনাকে লিখতে হবে বিজয় ক্লাসিক দিয়ে, এই যে বিজয় ক্লাসিক দিয়ে লিখতে হবে। আমি এখানে দেখেন ঠিক আছে, তো এটা হচ্ছে বিজয় ক্লাসিক। এটা আমি যদি দেখেন আমি বেশ কিছু পেস্ট করতেছি, এটার ফন্ট আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ইচ্ছে মতো বিভিন্ন স্টাইলে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউনিকোড দিলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন না। দেখছেন অনেকগুলো বিভিন্ন স্টাইলে ফন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ফন্ট চেঞ্জ করার ব্যাপারটা, এবং ইউনিকোড দিলে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন সেটা দেখিয়েছি। এরপর দেখেন এখানে ফন্টের ঘরের পাশে একটা অপশন আছে, সেটা এখানে 25 দেওয়া আছে। এই 25টা কি? এই 25টা হচ্ছে কি, আচ্ছা যেটা বলছিলাম, তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ফন্টের সাইজ, মানে আপনার লেখাটা কত বড় সাইজ, কোন সাইজের আপনি করতেছেন সেটা। তো স্ট্যান্ডার্ড সাইজটা কি? স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কি 12 থেকে 14। এই দেখেন এখানে 27 দেওয়া আছে না, 12 থেকে 12 দিয়েছি দেখেন। এটা আছে 24, 12 আর 24 মধ্যে দেখছেন ডাইরেক্ট অর্ধেক অর্ধেক ব্যবধান। তো এই 12 অথবা 24 সাইজে আপনাকে স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে। যে কোনো রিজিউম লিখেন, অ্যাপ্লিকেশন লিখেন, রিপোর্ট লিখেন, আর্টিকেল, জার্নাল যেটাই লিখেন না কেন, আপনাকে 12 থেকে 24 এর মধ্যে লিখতে হবে। এই যে 12 থেকে 14, 24 না, 12 থেকে 14, এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি আপনার প্রয়োজন অনুযায়ী যত বড় করতে হয় যত ছোট করতে হয় এটা প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করবেন, কিন্তু নিয়ম হচ্ছে কি 12 থেকে 14। ঠিক আছে, এখন এই ফন্ট গুলো বড় ছোট কিভাবে করবেন আপনি? প্রথমত হচ্ছে কি, আমি যেই ফন্ট যেই লেখাটাকে বড় ছোট করতে চাই সেটাকে সিলেক্ট করে এখান থেকে না যেটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারের উপর যখন ক্লিক করবেন দেখেন নাম্বারগুলো সিলেক্ট হয়ে আছে। এখন আপনি এখানে যা লিখেন তাই হবে। দেখেন আমি 100 লিখেছি, 100 লিখে এন্টার বাটনে ক্লিক করি, দেখেন আমার নাম্বারটা 100 হয়ে গেছে। আবার এটার পাশে দেখেন দুইটা এ আছে, বড় হাতের এ, একটা এ একটু বড় আর একটা এ একটু ছোট। ঠিক আছে, ছোটটাতে যখন ক্লিক করবেন এটা ছোট হয়ে যাবে, বড়টাতে যখন ক্লিক করবেন এটা বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? ছোটতে ক্লিক করলে ছোট হয়ে যাবে, এটাতে ক্লিক করলে বড় হয়ে যাবে। আরো অপশন আছে বড় ছোট করার, সেটা হচ্ছে কি বড় ছোট করার আরো অপশন আছে, সেটা শর্টকাট, সেটা হচ্ছে কি এভাবে কন্ট্রোল প্লাস এই ব্র্যাকেটটা দিয়ে চাপ দিলে বড় হবে, আবার কন্ট্রোল প্লাস এই ব্র্যাকেটটাকে চাপ দিলে ছোট হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করেছি, প্রথম যেটা দিয়েছি সেটাকে দিচ্ছি বড় হচ্ছে দেখেন, এরপরে এটা দিচ্ছি ছোট হচ্ছে। ঠিক আছে, এরপরও আরো বড় ছোট করার অপশন আছে, হচ্ছে কি এখানে যেটা নাম্বার আছে এটার পাশে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে, এই বাটনে যখন ক্লিক করবেন দেখেন এখানে কিছু সাইজ আছে, যেই সাইজে করতে চান না সেই সাইজ এখানে হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন এখানে আছে, সেটা হচ্ছে মনে করেন এখানে অনেকগুলো লাইনস আছে, এই লাইনের মধ্যে আমরা যা লিখেছি এই লেখার ফরম্যাটটা কিন্তু সঠিক না। লেখার ফরম্যাটটা সঠিক না কেন? কারণ আমরা জানি ইংলিশ ওয়ার্ডের মধ্যে, ইংলিশ একটা সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতে থাকে, বাকি সবগুলো ছোট হাতে থাকে। যেমন এটা বড় হাতে রয়ে গেছে, এটা বড় হাতে রয়ে গেছে, এটা বড় হাতে রয়ে গেছে,
এখানে সেটা আবার ছোট হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতের, এটা আবার ছোট হাতের হলে হবে হচ্ছে কি শুধুমাত্র বড় হাতের, এটা বাকি সবগুলো ছোট হাতের। আবার একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কি প্রত্যেক সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, এরকম একটা কি আছে ফরম্যাট আছে। এটা হচ্ছে কি প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবে হচ্ছে কি একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের আর বাকি সবগুলো ছোট হাতের, ঠিক আছে। তো এখন যে আমার এতগুলা সেন্টেন্স এলোমেলো হয়ে গেছে, তো আমি এতগুলো সেন্টেন্স কি কিভাবে ঠিক করবো? একটা একটা করে কি আমার করা সম্ভব? এটাকে আমি ছোট হাতের কি করে দিলাম, এটাকে আমি ছোট হাতের এফ করে দিলাম, এটাকে ছোট হাতের ডি করে দিলাম, এভাবে কি একটা একটা করে এতগুলো সম্ভব? এখানে যদি 5 লাখ ওয়ার্ড থাকে তখন কি করবো? সম্ভব? তো এগুলা এগুলা করা সম্ভব যদি আপনি শর্টকাট জানেন। সম্ভব কিভাবে? আমি সবগুলো লেখাকে এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে দেখেন এখানে চেঞ্জ কেস নামে একটা অপশন আছে, এখানে যখন ক্লিক করবো এখানে দেখেন অপশন হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস মানে হচ্ছে কি, লোয়ার মানে হচ্ছে কি নিম্ন, ছোট, এরকম বোঝায় আর কি। তো লোয়ার শ্রেণী বলে না, ছোট শ্রেণী, নিম্ন শ্রেণী যেটা বলি সেটা তো ছোট লোকও বলা হয়, লোয়ার লেভেল, ছোট লেভেল, এরকম অনেক কিছু আছে, ছোট স্তর। যাই হোক, তো এই লোয়ার আমরা যখন করেছি সবগুলো ছোট হাতের হয়ে গেছে। আবার যদি আমরা আপার করি সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমরা এখানে দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের, প্রত্যেকটা সেন্টেন্সের প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। আবার যদি চাই, এগুলো তেমন একটা ব্যাপার নাই, এগুলো দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে লেখাগুলো, এটার ব্যাপার নেই। তো আমি যদি একেবারে প্রথম অক্ষরটা বড় হাতের বাকি সবগুলো ছোট হাতে করতে, তখন আমাকে এখানে সেন্টেন্স কেসে ক্লিক করতে হবে। দেখেন শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতে, বাকি সবগুলো ছোট হাতে। তো লাখ লাখ কেন মিলিয়ন মিলিয়ন ওয়ার্ডও যদি আপনাকে এইভাবে ফিক্স করতে হয়, তখন আপনি সবগুলো একসাথে সিলেক্ট করবেন, এখানে এসে সেন্টেন্স কেস দিয়ে দিবেন, সবগুলো এইভাবে ঠিক হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে নিচের দিকে, এরপর দেখেন এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা কি একটু পরে দেখাচ্ছি, এটার ফাংশন এখনো অ্যাক্টিভ হয় নাই, যখন হবে তখন দেখাবো। এরপর দেখেন ফরম্যাট পেইন্টার, সেম অবস্থা, এটাও একটু পরে দেখাবো, তার আগে আমরা এগুলো দেখি। দেখেন আমি উপরে যে লেখাগুলো লিখেছি, এখানে শর্টকাট কি লিখেছি আর কতগুলো শর্টকাট ফাংশন আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, আপনাদেরকে সাজেস্ট করে দেখিয়ে দিয়েছি। তো এই যে শর্টকাট কি, এটা দেখেন যে এই লেখাটা হচ্ছে একটু ডিফারেন্ট। আবার এখানে নিচে একটা আন্ডারলাইন আছে, এগুলো কিভাবে করেছি, এটা যে একটু বেশি গাঢ় টাইপের কালো, এটা কিভাবে করেছি, এটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর দেখেন এখানে বি তে ক্লিক করছি, একবার ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, বোল্ড হচ্ছে, আর একবার ক্লিক করলে বোল্ড উঠে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন আর নিচের দিকে যে লাইনটা আছে সেটাকে বলা হয় আন্ডারলাইন। আমি এখানে ক্লিক করলে দেখেন একবার ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে, একবার ক্লিক করলে আন্ডারলাইনটা উঠে যাচ্ছে। এরপর এখানে আরেকটা অপশন আছে দেখেন আই, আই মানে হচ্ছে কি ইটালিক, আপনার লেখাগুলো ইটালিক হয়ে যাবে। দেখেন একটু 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 বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে এগুলা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল বি তে ক্লিক করলে একবার বোল্ড হবে, আবার ক্লিক করলে বোল্ড উঠে যাবে। আই কন্ট্রোল আই তে ক্লিক করলে ইটালিক হবে, কন্ট্রোল আই তে ক্লিক করলে ইটালিক চলে যাবে। আবার কন্ট্রোল ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে, ঠিক আছে। এরপর দেখেন একটা ফাংশনের ব্যবহার আছে। মনে করেন আমরা যখন ডাটা এন্ট্রি কাজ করব, মার্কেট প্লেসে যখন আমরা এন্ট্রি হব, তখন আমরা ডাটা এন্ট্রির বিভিন্ন রকমের কাজ করব। তার মধ্যে অনেক বেশি উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে কি ই কমার্স ডাটা এন্ট্রি। ই কমার্স ডাটা এন্ট্রি বলতে আমরা কি বোঝাচ্ছি? ই কমার্স ডাটা এন্ট্রি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি, যে ই কমার্স সাইট গুলো আছে পুরো পৃথিবী জুড়ে, যে ই কমার্স সাইট গুলো আছে, যেমন বাংলাদেশে দারাজ একটা ই কমার্স সাইট। তো এরকম করে অনেক বেশি পপুলার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড লিড দিচ্ছে, এরকম ই কমার্স এর মধ্যে কি কি আছে, alibaba.com আছে, amazon.com আছে, walmart.com আছে। তো বাংলাদেশের দারাজ ফারাজ এগুলোতে যারা নিজেদের প্রোডাক্ট সেল করে, তারা নিজেরাই তাদের প্রোডাক্ট গুলো এন্ট্রি করে ফেলে। কিন্তু alibaba.com, amazon.com, তারপর walmart.com, এগুলো তো বিরাট প্ল্যাটফর্ম, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রোডাক্ট তারা সেল করে। সেক্ষেত্রে তাদের এই এগুলো তো প্রোডাক্ট গুলো তো একটা দুটা প্রোডাক্ট না। তো এইগুলোর জন্য তারা কি করে, প্রোডাক্ট গুলোর জন্য তারা ফ্রিল্যান্সার হায়ার করে তাদের প্রোডাক্ট গুলো লিস্টিং করে। তো লিস্টিং করতে গিয়ে মনে করেন একটা প্রোডাক্ট তারা সেল করতেছে, যে আইফোন 15 প্রো ম্যাক্স, যেটার প্রাইস তারা লিখছে হচ্ছে মনে করেন $1,500, ঠিক আছে। তো এটা এইভাবে করছে, প্রোডাক্টের প্রাইস দিছে এবং প্রোডাক্টের পুরো স্পেসিফিকেশন দিছে। এই আইফোনের 15 প্রো ম্যাক্স, এটার কত জিবি র্যাম, কত জিবি ফোন মেমোরি, ক্যামেরা ক্যাপাসিটি কতটুকু, আইওএস কি, সবকিছু স্পেসিফিকেশন দিয়েছেন। এটা
5-6 মাস 1 বছর পর্যন্ত কি করছে, 5-6 মাস 1 বছর পর্যন্ত তারা এটা সেল করছে, পরে দেখা যাচ্ছে যে এটার প্রাইস ডাউন হয়ে গেছে, এটা আর এই প্রাইসে কেউ কিনবে না। তো এই প্রাইসে যদি তারা না কেউ না কিনে, তখন কি হয়, তখন প্রাইসটা কমাইতে হয় না। তখন এই প্রাইসটা কমানোর জন্য, এটা তো শুধুমাত্র আমি আইফোন 15 প্রো ম্যাক্স এর উদাহরণ আপনাকে দিলাম, এরকম করে তারা হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করতেছে না, তো সবগুলো প্রোডাক্টের এই প্রাইস গুলো ডাউন করতেছে, তখন আপনাকে আবার হায়ার করবে। প্রথমে একবার হায়ার করবে প্রোডাক্ট লিস্টিং করার জন্য, পরে আবার হায়ার করবে যে প্রোডাক্টগুলোকে কাস্টমাইজ করে দেওয়ার জন্য। তো কাস্টমাইজ করতে হলে কিভাবে কাস্টমাইজ করবো, কিভাবে কাস্টমাইজ করবো দেখেন, এটা কাস্টমাইজ মনে করেন এটা 20% এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, 20% প্রাইস কমে গেছে, তাহলে 20% অফ লিখতে পারি অথবা 20% ডিসকাউন্ট লিখতে পারি, যেটাই লিখে এটা অফ লিখলাম। তো 20% অফ যদি হয়ে যায়, এটার প্রাইস দাঁড়ায় $1200। ঠিক আছে, এই $1200 প্রাইসটাকে এইভাবে লিখে, তখন তারা প্রাইসটা লিখে হচ্ছে কি এইভাবে, আগের প্রাইসটা এইভাবে কেটে দিয়েছে, বর্তমান প্রাইসটা এখানে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা কেটে দিয়েছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম। তো আমরা যখন ই কমার্স সাইটে যখন ঢুকি, তখন দেখি যে প্রোডাক্টগুলোর তারা ডিসকাউন্ট দিচ্ছে, যে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট তারা দিচ্ছে, সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে, এইভাবে তারা প্রাইসটা আগের প্রাইসটা তারা কেটে দেয়। তো এখন কথা হচ্ছে যে কেটে দেওয়ার কি দরকার আছে, কেটে দেওয়ার কি দরকার আছে, ডাইরেক্ট কি এভাবে লেখা যায় না, ডাইরেক্ট কি প্রাইসটা আমি এখানে $1200 ডাইরেক্ট আমি লিখে দিতে পারতাম না? এটা হচ্ছে একটা পলিসি, মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য একটা পলিসি, যে আমরা যখন এটা প্রাইসটা দেখতে যাই, তখন দেখতে পাই যে কিছুদিন আগে এটার প্রাইস $1200 ছিল, এখন এটা $1200। এটাকে সাইকোলজিক্যাল একটা কি করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য মূলত এটা করে। তো আমরা যখন ই কমার্স ডাটা এন্ট্রিতে কাজ করবো, তখন আমাদের এই অপশনটা আসতে পারে, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি, মনে করে আজকে যদি আমি বলি, আজকে আমাদের বাংলাদেশে বা কক্সবাজার এরিয়াতে আজকে আবহাওয়া তাপমাত্রা কতটুকু ছিল। তো মনে করেন আমি বললাম যে 27 ডিগ্রি। তো 27 ডিগ্রি এখানে কিভাবে লিখবো, উপরে যে একটা ছোট্ট করে শূন্যের মতো থাকে, এটা কিভাবে লিখবো, 27 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি কিভাবে লিখবো? এটা লেখার জন্য এই যে জিরো যেটা লিখেছি, জিরোটাকে সিলেক্ট করতে হবে, তারপর দেখেন এখানে একটা অপশন আছে সুপার স্ক্রিপ্ট, দেখেন একটা অপশন আছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট আছে, দেখেন আমি এটাকে 27 ডিগ্রি সেলসিয়াস করে ফেলছি। শুধুমাত্র এটা নয়, আমি যদি আপনাদেরকে একটা ছোটবেলার ফিরিয়ে নিয়ে যাই, দেখেন দেখেন এখানে আমি লিখেছি, দেখেন এই টুটাকে সিলেক্ট করলাম, এই টুটাকে সিলেক্ট করলাম, এই টুটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেক্ট করার পর আমি যখন এখানে সুপার স্ক্রিপ্ট করে দিলাম, তাহলে কি হয়ে গেছে, দেখেন a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা পড়েন নাই আপনাদের মধ্যে, এখানে কেউ নাই, সবাই যারা ক্লাস 10 পর্যন্ত পড়েছেন বা এই ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, তারাও এই সূত্রের সাথে সবাই পরিচিত। তাহলে দেখেন আমি খুব সিম্পলি ছোট্ট একটা ফাংশন ব্যবহার করে বীজগণিত করে ফেলছি, অ্যালজেব্রা করে ফেলতেছি। তো এটাকে শুধু কি স্কয়ার হবে, এটাকে আর কিছু হবে না, এটাকে চাইলে কিউব করে দিতে পারবেন, এটাকে চাইলে a টু দি পাওয়ার 4 করে দিতে পারবেন, এটাকে চাইলে আপনি a টু দি পাওয়ার 8 করতে পারবেন, যা খুশি তাই এখানে করতে পারেন, যতগুলো লিখবেন সবগুলো ছোট হয়ে যাবে। দেখেন, তা আমি যদি আবার যদি আমি নরমালি লিখতে চাই, দেখেন এটা ছোট দেখাচ্ছে, নরমাল যদি লিখতে চাই লিখাটাকে সিলেক্ট করতে হবে, এখানে সুপার স্ক্রিপ্টটা আবার ক্লিক করতে হবে, তারপর এটা ডিসেবল হয়ে যাবে, তখন আপনি এখানে আপনার এখানে কি করতে পারবেন। এখানে সাবস্ক্রিপ্টের ব্যবহার আছে, আর এতটুকু বীজগণিতের বাইরে যদি আপনি আরো বীজগণিত করতে চান, সেটার জন্য আপনাকে আলাদা করে শিখতে হবে। আমাদের কোর্সে বীজগণিত দেখানোর সুযোগ নেই, বীজগণিত আমাদের ফ্রিল্যান্সিং এর কোথাও আসে না। দেখেন ইকুয়েশনে ক্লিক করলে দেখেন এখানে সবগুলো বীজগণিতের ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি যা যা চেঞ্জ করতে সেটা আপনি এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, তো বীজগণিত এখানে দেখানো হবে না। আচ্ছা, এরপর দেখেন সাবস্ক্রিপ্ট একটা অপশন আছে, উপরে দিয়েছে সুপার স্ক্রিপ্ট, নিচে দিলে সাবস্ক্রিপ্ট হয়ে যায়। যেমন মনে করেন পানির বৈজ্ঞানিক সংকেত নাম হচ্ছে কি H O2 নাকি H2O, H2O মনে হয় নাকি H2O, H2O ভাইয়া। H2O।
এই যে ওটা ওটা তো নিচের দিকে থাকে, এটাকে যদি আমরা ও নিচের দিকে করছি তখন আমাদেরকে সাবস্ক্রিপ্ট ক্লিক করতে হবে। দেখছেন সাবস্ক্রিপ্ট করছে, সে নিচের দিকে চলে গেছে। নাকি এটা ও মনে হয় ভাইয়া থাকে টুটা নিচে থাকে, এই যে টু, টুটা। হ্যাঁ, জি জি ভাই, টু এই নিচে দেখেন, থাকবে। এই দেখেন টুটাকে সিলেক্ট করে টুটাকে নিচে দিকে করে দিয়েছি। তো এইভাবেই উপরে নিচে আমরা করতে পারবো, আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমাদের অপশন হচ্ছে কি আমরা হচ্ছে ইয়া দেখবো, ট্যাক্স ইফেক্টস দেখবো। ট্যাক্স ইফেক্টস থাকে, ইফেক্টস বলতে আমরা কি বুঝাই? ইফেক্টস বলতে আমরা বুঝি হচ্ছে কি, যেমন মনে করেন আমরা যখন ছবি তুলি, ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি, অনেক ধরনের এডিট টিডিট করে আমরা ছবিগুলা ফেসবুকে দিই, সোশ্যাল মিডিয়াতে দিই, বা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করি না। তো ওখানে যেটা ব্যবহার করা হয়, বিভিন্ন স্টাইল যেটা ব্যবহার করা হয়, এটাকে ইফেক্টস বলা হচ্ছে। বিভিন্ন স্টাইলে আপনি ছবিটাকে বিভিন্ন স্টাইল করে ফেলতেছেন। এটা কিভাবে করবো দেখেন, আমি একটু নিচের দিকে যাই, এখান থেকে শুরু করি। এই যে লেখাটাকে আমি সিলেক্ট করেছি, আমি এটাকে বিভিন্ন স্টাইল করে ফেলবো, ইফেক্টস দিব। দেখেন এখানে লেখার উপরে দেখছেন একটা সিলেক্ট করেছি, লেখা কিরকম হয়ে গেছে, এখান থেকে এসে আরেক রকম আমি ইচ্ছে মতো ডিজাইন এখান থেকে করে ফেলতেছি। দেখেন দেখছেন, তাহলে এই যে কয়েকটা ডিজাইন আমি করেছি, এগুলোকে চাইলে আর কাস্টমাইজ আমরা করতে পারবো। কিভাবে কাস্টমাইজ করবো দেখেন, আমি এটাকে সিলেক্ট করেছি, এটাতে অপশনে গিয়ে দেখেন নিচের দিকে দেখেন আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে কি, এখানে দুইটা কালার। এই লেখাটাকে লেখাটাকে ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানে দুইটা কালার, একটা হচ্ছে ভিতরের বর্ডের কালার, একটা হচ্ছে কি বাইরের বর্ডার কালার। এই যে বর্ডার কালার এবং বর্ডার কালারটা আছে, এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করবো দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এখানে এসে দেখেন আউটলাইন যেটা, এটা হচ্ছে কি বর্ডার কালার। আমরা এখান থেকে দেখেন এটাকে লাল করে দিতে পারতেছি, সবুজ করে দিতে পারতেছি, দেখছেন এটা করে দিতে পারতেছি। কিন্তু ভিতরে যে বডির কালার সেটা করতে গিয়ে করবো, সেটা করবো আমরা এখান থেকে। দেখেন এই লাল ক্লিক করে সেটা লাল হয়ে গেছে। এখানে আউটলাইনে এসে আমি এটাকে যে কালারটা করে দিচ্ছি সেই কালারটা এখানে হয়ে যাবে। এবং এই আউটলাইনের সাইজটা চাইলে আমি এখান থেকে বড় করতে পারবো। দেখেন এখান থেকে এসে দেখেন আমি বড় করে দিচ্ছি, আউটলাইনের সাইজটা আমি এখান থেকে চাইলে বড় করে দিতে পারতেছি। ঠিক আছে, তো কালার ইচ্ছে মতো আমরা এখান থেকে যেটা খুশি সেটা দিতে পারতেছি। হলুদ চাইলে হলুদ। স্যার এটা বুঝবেন আর একবার একটু বুঝাবেন প্লিজ, এই কালারটা শুধু। আচ্ছা, দেখেন আমি এই কালারটা করে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন ফন্টের কালার আছে, টেক্সটের কালার। এখান থেকে এসে আমি যে কালারটা করতেছি সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। কিন্তু বর্ডার যে একটা কালার আছে, আউটলাইন যে একটা কালার আছে, সেটা চাইলে আমরা এখান থেকে সেটা আমরা এখান থেকে করবো। ইচ্ছে মতো কালার আমরা এখান থেকে করতে পারতেছি। এবং এটার বর্ডারটা চাইলে আমরা বড় ছোট এখান থেকে করতে পারতেছি, ছোট করে দিতে পারতেছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারি। এরপরে দেখেন এখানে আরো অনেক কাজ আছে। আউটলাইনে এসে শ্যাডোতে এসে আমি এই লেখাটাকে যদি একটু শ্যাডো দিতে চাই, নিচের দিকে দেখেন শ্যাডো চলে আসছে, বুঝছেন? শ্যাডো শ্যাডো চলে আসবে। এরপরে যদি আমি এখানে আরো করতে চাই, রিফ্লেকশন, আমার এই লেখাটার একটা রিফ্লেকশন আমি দিতে চাই, নিচের দিকে একটা প্রতিচ্ছবির মতো আসবে, সেটা দেখেন এখান থেকে করা সম্ভব। যেমন আমি এই লাইনটাকে সিলেক্ট করি, এই লাইনটার একটা প্রতিচ্ছবি আমি দিতে চাই, রিফ্লেকশনে এসে যেভাবে দিতে চাই সেভাবে এখানে চলে আসবে, দেখছেন একটা প্রতিচ্ছবি চলে আসছে। এরপরে এখানে আর কি করা যায়, গ্লু, লিখাটার চারপাশে আমি চাইলে একটা গ্লু দিতে চাই, সেভাবে সেটা দেওয়া সম্ভব। দেখছেন একটা কালারিং একটা গ্লু চলে আসছে। এই কালারিং গুলো ইচ্ছে মতো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। গ্লুতে এখানে এসে মোর গ্লু কালার, এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আসি হাইলাইটার। আমরা ট্যাক্স হাইলাইটার একটা অপশন আছে, দেখেন আমি যদি কোনো একটা লাইনকে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখান থেকে এসে আমি কালারটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমার লেখাটা হাইলাইট হয়ে গেছে। ইচ্ছে মতো কালার দিয়ে আমরা এখান থেকে হাইলাইট করতে পারতেছি। ইচ্ছে মতো সম্ভব না, এখানে যে কয়টা কালার দেখাচ্ছে সেই কয়টা দিয়ে আপনি হাইলাইট করতে পারবেন, এর চেয়ে বেশি হাইলাইট করা যাবে না। ঠিক আছে, আমি যে লেখাটা যতটুকু লেখাকে হাইলাইট করতে চাই সেটা আমরা এভাবে হাইলাইট করতে পারবো। এরপর আছে হচ্ছে কি ফন্ট কালার। আমি লেখার কালার, আমার একটা লেখার কালার কি হবে সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। কিভাবে দেখেন, এই পুরো সেন্টেন্সটাকে চাইলে আমি একটা কালার বানিয়ে দিতে পারতেছি এখান থেকে। ঠিক আছে, আবার চাইলে আমি এই ওয়ার্ডটাকে আরেকটা কালার করে দিতে পারতেছি, এই ওয়ার্ডটাকে আমি চাইলে আরেকটা কালার করে দিতে পারতেছি। আবার এই ওয়ার্ডের মধ্যে এক একটা ওয়ার্ডকে আমি এক একটা লেটারকে এক একটা কালার আমরা এখান থেকে করে দিতে পারবো। বুঝছেন? তাহলে লেখার ফন্ট কালার চেঞ্জ করাটাকে
চেঞ্জ করা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো এর আগে একটু আগে আমরা যে এখান থেকে দুইটা ফাংশন বাদ দিয়ে গেছিলাম, এই দুইটা ফাংশন একটু দেখাই। এই ফাংশনটার কাজ হচ্ছে কি ক্লিয়ার ফরম্যাটিং। আমি এখানে যতগুলো ফরম্যাট ব্যবহার করেছি সবগুলো ফরম্যাটকে ক্লিয়ার করে ফেলা। আমরা যখন ডাটা এন্ট্রি কাজ করতে আসবো তখন আমাদেরকে ডাটা ফরম্যাটিং, ডাটা ক্লিনিং এর কাজ থাকে। ডাটা ফরম্যাটিং, ডাটা ক্লিনিং, ডাটা ফিক্সিং তিনটা একই কথা। মার্কেট প্লেসে আপনাকে একটা অনেক বড় একটা ওয়ার্ড ফাইল দিছে, যেখানে আপনার প্রায় 500 পেজ, 600 পেজ, 1000 পেজ থাকবে, ওখানে লাখ লাখ ওয়ার্ড থাকবে। তো ওই লেখাগুলো একটু এলোমেলো থাকে, এইভাবে সাবস্ক্রিপ্ট স্ট্রাইক থ্রু ব্যবহার করে থাকতে পারে, এখানে এলোমেলো করে সূত্র ব্যবহার করা থাকতে পারে, বিভিন্ন স্টাইলের কালার ব্যবহার করা থাকতে পারে, লেখা এক এক লেখার এক এক রকম সাইজ হতে পারে, এক এক ধরনের ফন্ট হতে পারে। এই যে এখানে এক এক ধরনের কি আছে, ইফেক্টস আছে, এগুলো থাকতে পারে। তো এখন আপনি এতগুলা লেখাকে কিভাবে ঠিক করবেন? তো এতগুলা লেখাকে ঠিক করার জন্য আপনি যদি মনে করেন শুধুমাত্র এই লেখাটাকে যদি ম্যানুয়ালি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে জানেন? এখান থেকে প্রথমে এসে করতে হবে আপনাকে এখানে আউটলাইন, এটাকে নো আউটলাইন করে দিতে হবে। তারপর এখান থেকে এসে এটা কালার করে দিতে হবে অটোমেটিক কালার। ঠিক আছে, এরপর এখানে এসে আপনাকে করতে হবে গ্লুর মধ্যে এসে নো গ্লু। তারপর এখান থেকে এসে আউটলাইন তো নাই, শ্যাডোটাকে নো শ্যাডো করে দিতে হবে। তারপর দেখেন এই লাইনটা নরমাল হয়েছে। এরপর যখন আমি এটাকে যখন ছোট করি তাহলে এটা নরমাল লাইন হয়ে যাচ্ছে এবং বোর্ডটা তুলে দিলে নরমাল লাইন। তাহলে এত কিছু করতে হচ্ছে একটা লাইনকে ঠিক করতে, এই যে আমি ইফেক্ট ব্যবহার করেছি। কিন্তু আমরা যদি ট্রিক্স জানি, এই শুধু একটা লাইনকে করতে আপনার এত সময় লেগেছে, এখানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ওয়ার্ড থাকলো, সিম্পল ক্লিকে সবগুলো ঠিক হয়ে যাবে একেবারে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। কিভাবে? কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করেছি, এখানে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা অপশন আছে, এই যে ক্লিয়ার ফরম্যাটিং। এটা যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র হাইলাইট যেগুলো করছে সেগুলো ছাড়া বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন বুঝছেন, সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর কোনো ধরনের কালার নাই, শুধু ওই যে যেটা হাইলাইট করছিলাম সেটা। তো হাইলাইটটা কিভাবে ঠিক করবো? হাইলাইটটা ঠিক করার জন্য এখানে হাইলাইট, এখানে আসবো, নো কালার ক্লিক করে দেখেন এগুলো চলে গেছে। বুঝতে পারছেন, সবগুলো একেবারে ফর্মাল সাইজ হয়ে গেছে, ছোট সাইজ হয়ে গেছে, সবগুলো 11 সাইজ হয়ে গেছে এবং এখানে অনেক বড় বড় স্পেস হয়ে গেছে। দেখছেন, খুব সিম্পলি আমরা এটা করে ফেলতে পারছি না? এবার যদি আমরা চাই আবার আগের মতো চলে যেতে, আমরা আন্ডু দিলাম, কন্ট্রোল জেড আন্ডু দিলাম, আবার আগের মতো আগের জায়গায় চলে আসছে। তো এখন আমরা করেছি হচ্ছে কি ক্লিয়ার ফরম্যাটিং আমরা করেছি। তো এটা সবগুলোকে একরকম করে ফেলার জন্য এটা করেছি। কিন্তু আমি যদি চাই আমার এখানে যতগুলো লেখা আছে সবগুলো লিখে এই লেখাটার মতো হয়ে যাবে, এই লেখাটার মতো আমি করতে চাই, তাহলে কিভাবে করবো? তাহলে কি সবগুলোকে ধরে ধরে এটার মতো বানাইতে হবে? এটার মতো বানানো কি সম্ভব? সম্ভব, অনেক সময় লাগবে। কিন্তু আমরা খুব সিম্পলি এটার মতো বানাই ফেলতে হবে। দেখেন, যেই লেখাটার মতো বানাতে যাচ্ছে সেই লেখাটাকে একটু সিলেক্ট করবো, শুধু একটা ওয়ার্ড সিলেক্ট করলে হবে, একটা অক্ষর সিলেক্ট করলে হবে। মানে যেই লেখাটার মতো বানাতে যাচ্ছে সেখানে আমি কার্সরটা রাখলে হবে, বা কোনো একটা অক্ষর বা ওয়ার্ড সিলেক্ট করলে হবে। আমি এটাকে সিলেক্ট করেছি, দেখেন এখানে ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে। এই ফরম্যাট পেইন্টার অপশনে ক্লিক করার আগে আমার মাউসটা দেখেন কিরকম, একটা আই এর মতো। যখন আমি এখানে ক্লিক করবো তখন দেখেন আমার মাউসটা কি হয়ে গেছে, একটা পেইন্টার টুলের মতো, মানে ব্রাশ, ওই যে রং করে কালারিং করে পেইন্টিং করে সেরকম একটা তুলির মতো হয়ে গেছে। এই রং তুলিটা আমি এখানে যতগুলো লেখার মধ্যে সিলেক্ট করে যখন এদিকে নিচের দিকে যাব, যতটুকু লেখাতে যেতে চাই সিলেক্ট করে দিয়েছি। দেখেন আমি এই লেখাটার মতো করতে চেয়েছিলাম, সবগুলো লেখাকে দেখেন এই লেখাটার মতো হয়ে গেছে। বুঝতে পারেন নাই? আমি আবার দেখাচ্ছি। এই যে সবুজ লেখাটা আছে, এই সবুজ লেখাটার মতো করে আমি বাকি সবগুলো লেখাকে সবুজ বানাই ফেলতে চাই। সেক্ষেত্রে আমি এই লেখাটাকে একটু করে সিলেক্ট করবো, এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবো, তারপর দেখেন এই যতটুকু লেখাকে আমি সবুজ করতেছি ততটুকু লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন সবুজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। এরপর অপশন হচ্ছে কি এই অপশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। একেবারে উপরে চলে যাই। এই অপশনগুলো হচ্ছে কি বুলেট মার্ক, এরপর হচ্ছে কি নাম্বারিং। বুলেট মার্কটা কি? বুলেট মার্কটা হচ্ছে কি যে আমি যে এখানে একটা লিস্ট বানিয়েছি, শর্টকাট কিক দিয়ে একটা লিস্ট বানিয়েছি, এই লিস্টের শুরুতেই যে কতগুলো আমরা স্টার মার্ক, হ্যাশ মার্ক, তারপর অ্যারো কি, অ্যারো বাটনের মতো কত রকম করে দিই না, এই যে সামনে যে স্টার মার্ক, বুলেট মার্ক এগুলো আমরা দিচ্ছি, এগুলো কিভাবে দেয়? এগুলো যদি শুধুমাত্র যদি স্টার দিতে হয়, আমি এখান থেকে দেখেন স্টার বাটনটাতে ক্লিক করলে হয়ে গেছে।
কিন্তু আমি যদি এখানে আরো যে অন্যান্য বাটন যদি দিতে চাই, অন্যান্য স্টাইলিশ করে যদি আমি কোনো বুলেট মার্ক দিতে চাই, তখন আমরা কিভাবে দিব? তখন আমরা দেওয়ার জন্য আমি যদি আগে থেকে পুরো সিরিয়ালটা বানাই না ফেলি, এত বড় একটা লিস্ট আগে থেকে যদি আমি বানাই না ফেলি, তখন আমি একটাতে একটা করে দিলে হয়তো। কিন্তু আমি যখন অলরেডি লিস্ট বানাই ফেলি, তাহলে আমার সবগুলো যদি আমি দিতে চাই, সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করবো। এখানে বুলেট মার্কের এখানে এসে আমি বুলেটে ক্লিক করবো, দেখি সবগুলোতে কি চলে আসছে, বুলেট মার্ক চলে আসছে, সবগুলোতে বুলেট মার্কটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমি যে বুলেট মার্কসটা দিয়েছি, এই বুলেট মার্কসটা আমার পছন্দ না, মানে এই বুলেটটা আমার পছন্দ না। আমি যদি আমার চেঞ্জ করে দিতে চাই, তখন কিভাবে করবো? বুলেটসটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে বুলেটস দেখতে পাচ্ছেন, এটার ডান পাশে তো দেখেন ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করবেন, দেখেন কতগুলো বুলেটস দেখা যাচ্ছে। এখান থেকে যে বুলেটসটাকে সিলেক্ট করবেন, সেই বুলেটসটা এখানে চলে আসবে। দেখেন যেটাতে সিলেক্ট করছি সেটা এখানে চলে আসতেছে। আশা করি বুঝতে পেরেছি। এবার এইখানে যে 4টা বা 5টা বুলেটস আছে, 7টা মতো বুলেটস মনে হয় এখানে আছে, এগুলোর বাইরে কি আমি আর কোনো বুলেটস দিতে পারবো না? আর কোনো ডিজাইন কি নাই? অবশ্যই আছে। সেটা করার জন্য দেখেন আমাদের কোথায় যেতে হবে? এই দেখেন ডিফাইন নিউ বুলেটস যেতে হবে। এরপর দেখেন এখানে সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বলে যেতে হবে। সিম্বল থেকে দেখেন আমরা এখান থেকে যে বুলেটসটা দিতে চাই, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আমি এই বুলেটসটা দিতে চাই, সিলেক্ট করেছি, ওকেতে ক্লিক করে দিয়েছি, এবং এখানে এসে ওকেতে ক্লিক করছি, দেখেন আমার এই বুলেটটা হয়ে গেছে। যে এই বুলেটটা এখানে কিন্তু আগে ছিল না, এখন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এরকম করে আমি যতগুলো বুলেটস আমি দিতে চাই, এখান থেকে চেঞ্জ ডিফাইন নিউ বুলেটস এসে সিম্বল থেকে আমরা এগুলো দিতে পারবো। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পেরেছি। এগুলোকে বড় ছোট করতে পারি। আবার যদি চান যে এই সিম্বলের জায়গায় যদি আপনি আপনার নিজের পিক্সেল ব্যবহার করতে চান, সেটাও করা সম্ভব। কিভাবে? এখান থেকে বুলেটস এসে ডিফাইন নিউ বুলেটস এসে আমরা তো সিম্বল দিয়েছি, দেখেন পিক্সেলের একটা অপশন আছে, আমরা এখানে পিক্সেলে ক্লিক করলে দেখেন আমার এখানে পিক্সেল আছে। এই পিক্সেলগুলো এখানে কিভাবে আসছে? এখানে ছিল না। আমি এখানে নিচের দিকে এসে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করেছি, এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করে দিয়েছি, সেই পিক্সেলটা এখানে চলে আসবে। পিক্সেলটা সিলেক্ট করে যদি আমি ওকে ক্লিক করি, ওই পিক্সেলটা সিলেক্ট করে আমি ওকে ক্লিক করে দেখেন এখানে সিম্বলগুলো আমার পিক্সেলের হয়ে গেছে। একটু বড় করে দেখেন আপনাদেরকে। দেখছেন আমার ছবি দিয়ে কি বুলেটস হয়ে গেছে। তো এগুলা তাহলে এভাবে করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর আসা হচ্ছে কি নাম্বারিং। আমরা যে লিস্টটা বানিয়েছি, এই লিস্টটা থেকে আমরা যদি নাম্বারিং করতে, তাহলে কিভাবে করবো? লিখে সবগুলোকে সিলেক্ট করবো। আরেকটা জিনিস দেখেন এখানে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি তো এখানে বুলেট দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি, আমরা সিম্বল দিয়ে দিয়েছি। মাঝখানে যদি আমি কোনো একটা লাইন নিই, তাহলে কি হবে? অটোমেটিক ওই লাইনটা বুলেটস অটোমেটিক হবে, আপনাকে আর নতুন করে বুলেট দিতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এবং এই লিখে সবার শেষে যদি আপনি এখানে আরেকটা লাইন এড করেন, সেটা তো অটোমেটিক হয়ে যাবে, আপনাকে বারবার বারবার কি বুলেটস দিতে হবে না। এবার যদি আমি সবগুলোকে বুলেটস না দিয়ে যদি এগুলো সবগুলো যদি আমি নাম্বারিং করে 1 2 3 4 5 6 এভাবে যদি সিরিয়াল করছি, তাহলে কিভাবে করবো? তাহলে আপনাকে এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নাম্বারিং এ ক্লিক করতে হবে, দেখেন অটোমেটিক নাম্বারিংটা হয়ে গেছে। এই যে নাম্বারিংটা আমার লেখার সাইজ হচ্ছে কি 11, নাম্বারিং এর সাইজ হচ্ছে কি দেখেন 16। এটাকে আমরা ছোট করে ফেলবো, দেখেন ছোট হয়ে গেছে। এই নাম্বারগুলোর মাঝখানে যদি আমি কোনো নাম্বার এড করছি, তাহলে আমরা এখানে এন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক নাম্বার হয়ে যাচ্ছে দেখেন। এবার আসি, মনে করেন এই নাম্বারটা 6 নাম্বারের আন্ডারে আমি কতগুলো সাব নাম্বার এড করতে চাই। সাব নাম্বার হচ্ছে কি, আমরা একটা সিরিয়াল নাম্বার হচ্ছে কি 1 2 3 দিয়ে শুরু করেছি, এই 2 এর মধ্যে আবার এটা সাব ক্যাটাগরি হচ্ছে কি ক খ গ ঘ অথবা এবিসিডি করতে চাই, তাহলে তখন কিভাবে করবো? এটা এখান থেকে করা যায়। আমি 6 নাম্বারের নিচে আরো অ্যাড করতে চাই, 6 নাম্বারের নিচে আমি এন্টার বাটনে ক্লিক করলাম, 7 হয়ে গেছে অটোমেটিক। 7টাকে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এরপর এখানে ড্রপ ডাউন মেনুতে দেখেন, নাম্বারের ড্রপ ডাউন মেনুতে এসে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, মনে হয় আমি এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন 6 এর আন্ডারে এবিসিডি দিয়ে সাব নাম্বার শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে সাব নাম্বারটা আমরা করে ফেলছি। আবার মেইন নাম্বার যেতে হলে আমরা এখান থেকে 7 নাম্বার থেকে শুরু করতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এখানে যে ইয়াগুলো নাম্বারগুলো দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বারগুলো দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন স্টাইল আছে দেখেন, এভাবে দেখা যায়।
ABCD দিয়ে যায়, রোমান সংখ্যা দিয়ে দেওয়া যায়, এবং হচ্ছে কি ইংলিশ সংখ্যা দিয়ে দেওয়া যায়। তো যেটা আপনি করতেছেন, আমি এখানে রোমান সংখ্যা দিয়ে করলে দেখেন রোমান সংখ্যা হয়ে গেছে। এরপরে যে অপশনটা, এটা আমরা হচ্ছে কি পরের অপশনটা হচ্ছে কি এই যে এটা আমরা দেখে ফেলেছি। এই দুটো অপশন একটু দেখানো লাগবে। যেমন মনে করেন আমি যখন নাম্বারিংটা করেছি, লেখাগুলো সিলেক্ট করে যখন নাম্বারিংটা করেছি, অটোমেটিক আমার এই যে নাম্বারিং চিহ্নগুলো ছিল সেগুলো হচ্ছে কি শর্টকাট, যেভাবে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সোজা এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমি নাম্বারিং দেওয়ার সাথে সাথে এটা একটু ইন্ডেন্ট হয়ে ডান পাশে চলে আসছে। তো এটা ডান পাশে যেটা চলে আসছে, এটাকে আমরা সোজা সোজা কিভাবে করবো সেটা করার জন্য দেখেন এখানে অপশন আছে ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। আমি তো এটাকে ইনক্রিজ করে সামনের দিকে যেতে থাকবে, কিন্তু আমি এটাকে যদি ডিক্রিজ করে যদি সমান করতেছি, তখন দেখেন আচ্ছা, তাহলে আমরা ইন্ডেক্স এটাকে কমাই ফেললে আবার এদিকে চলে আসছে। আচ্ছা করে বুঝতে পেরেছি। এরপর দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আমরা দেখবো। এই অপশনগুলো হচ্ছে কি, আমি মনে করেন এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করেছি, আমি নতুন করে একটা পেজ নিলাম, এখানে পেস্ট করেছি। ভাই ভাই আচ্ছা, তো দেখেন এই যে লেখাগুলো, আমি এখানে যে লেখাগুলো আনছি, বাম পাশে দেখেন সোজা, ডান পাশে দেখেন এলোমেলো, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আমার এই লেখাটা লেফট অ্যালাইনমেন্ট বলে, বাম পাশে সোজা আছে, এদিকে এলোমেলো আছে। আমি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে ফেলি, তাহলে দেখবেন যে ডান পাশে সোজা হয়ে যাবে। দেখেন ডান পাশে সোজা হয়ে গেছে। আবার যদি দেখেন মিডল সেন্টার অ্যালাইনমেন্ট করে, তাহলে দেখেন মাঝখানে সোজা আছে, দুই পাশে এলোমেলো আছে। আবার যদি আমি দুই পাশ থেকে একেবারে সমান করে করতে চাই, তখন এটাকে এই জায়গায় ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? তো এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এটা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের যে লেখাগুলো, এখানে অনেক ফাঁক ফাঁক লেখাগুলো আছে না, দেখেন এই লেখার মধ্যে মাঝখানে যে ফাঁকগুলো আছে, স্পেস গুলো আছে, এই স্পেস গুলো কিসের? স্পেস গুলো আমরা যখন পরীক্ষার হলে যখন আমরা লিখে লিখি করি, আমাদের মনে একটা ধারণা আছে যে আমরা যদি একটু বড় বড় করে লিখি, একটু যদি ফাঁকা ফাঁকা স্পেস রেখে রেখে যদি লিখি, তাহলে 5 নম্বরের একটা প্রশ্ন আমার, যেটা আমার 2 পেজ দিলে হয়ে যায়, সেটা আমরা বড় করে লিখে 6 পেজ 5 পেজ 6 পেজ আমরা করে ফেলতেছি 10 নম্বরের একটা প্রশ্নের জন্য। তো আমরা কি মনে করি, যত বেশি লিখে হবে, যত বেশি পেজ ব্যবহার হবে, তত বেশি নাম্বার আমরা পাবো। লিখে কতটুকু হচ্ছে সেটা ব্যাপার না, যত বেশি পেজ হচ্ছে নাম্বার আমরা বেশি পাবো, এটা আমরা মনে করতাম, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম না। তো আবার দেখি যে আমরা যখন কোনো কিছু যখন কম্পিউটার দোকানে টাইপ করতে নিয়ে যাই, 5 পেজের একটা ডকুমেন্ট টাইপ করে তারা 7 পেজ 8 পেজ করে ফেলছে, লিখা কিন্তু সেম, এখানে বেশি অতিরিক্ত কোনো লেখা নেই, সেম লেখাগুলোই সে 5 পেজ 6 পেজ করে দিচ্ছে। এটা কিভাবে করতেছে? এটা করতে হচ্ছে কি, এই যে স্পেস গুলো ম্যানেজ করে, স্পেস গুলো আমাদের ম্যানেজ করতেছে। দেখেন এখানে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিফিক এখানে একটা অপশন আছে, যদি আমি 0 করে দিই তাহলে স্পেসটা কমে গিয়ে 0 হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা হিডেন একটা স্পেস থেকে যাচ্ছে। এই হিডেন স্পেসটা কিভাবে কমাবো? এখান থেকে ক্লিক করে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি, অথবা এখানে ক্লিক করছি, দেখেন এখানে একটা অপশন আছে লাইন স্পেসিং অপশন। এখানে ক্লিক করার পরে দেখেন হিডেন একটা আছে স্পেসিং বিফোর এবং আফটার। আফটারের মধ্যে দেখেন 10 পয়েন্ট আছে, এটাকে যখন আমরা 0 করে দিব, এখানে কোনো ধরনের স্পেসিং থাকবে না। ঠিক আছে, 0 করে দিন। এরপরে যদি আপনার কোনো লেখার সৌন্দর্যের জন্য, লেখার সৌন্দর্যের খাতিরে যদি আপনি এটাকে একটু একটু কম বেশি স্পেস দিতে চান, তখন আমরা স্পেসটা এখান থেকে দিতে পারি। দেখেন 1.15, ডাইরেক্ট 1.5, 2.5 এভাবে স্পেসিফিক স্পেস আমরা এখানে দিতে পারি। মনে করেন
এখানে 1.15 এর পরে 1.234 নাই, ডাইরেক্ট 5 আছে, আবার 6 7 8 9 নাই, ডাইরেক্ট 2% আছে, 2 পয়েন্ট আছে। আমি এখানে 2 পয়েন্ট দেখেন কত বড় গ্যাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে এখানে যেটা নাই সেটা করতে চাই, এখানে 1.5 আছে কিন্তু 1.23 নাই, আমি যদি 1.3 করতেছি তখন আমরা কিভাবে করব? এই লাইন স্পেসিং অপশনে এসে দেখেন এখানে একটা ডাবল যেটা আছে সেটাকে আমরা সিঙ্গেল করে দিব। এখানে এসে দেখেন আমরা লিখেছি এট এর জায়গায় আমরা লিখেছি 1.3 লিখে দিয়েছি, এন্টার বাটনে ক্লিক করে দেখেন স্পেস এরকম হয়ে গেছে। আমি আশা করি বুঝতে পেরেছি। স্পেস তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এরপরে এখানে যে অপশনগুলো আছে, এখানে যে এই অপশনটা আছে না, এই অপশনটা আমরা এখন দেখবো না, এটা পরে দেখবো। এটার ফাংশন যখন আসবে তখন আমরা দেখবো। এরপরে এটাও আমরা ফাংশন যখন আসবে তখন দেখবো। তারপরে যে অপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এগুলো তেমন ব্যবহার নাই। চেঞ্জ স্টাইল এগুলো আমরা দেখেছি, ফন্ট কালার স্টাইল এগুলো আমরা সব দেখেছি, প্যারাগ্রাফ স্পেসিং আমরা দেখেছি। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফাইন্ড। ফাইন্ড নামে একটা অপশন আছে এখানে। আপনারা দেখেন আমাদের এই ওয়ার্ডে, এই ডকুমেন্টটাতে আমাদের ওয়ার্ড সংখ্যা আছে হচ্ছে কি 1029টা ওয়ার্ড সংখ্যা আছে। আমি যখন এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, এবার যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, 1029 যেটা আছে দেখেন সেটা কত হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেছি, 15-20 বার করেছি। দেখেন এখানে ওয়ার্ড সংখ্যা কত হয়ে যায়, নিচের দিকে লিখে থাকবে। একটু সময় নিচ্ছে। দেখেন যেটা 1029 ছিল সেটা দেখেন 21,609 হয়ে গেছে। শুধুমাত্র ছিল হচ্ছে 1029। আমি এটা কপি পেস্ট করে বানিয়ে ফেলছি 21,609। তো এই যে 21,609টা ওয়ার্ড এখানে আছে, এখান থেকে যদি আমার স্পেসিফিক কোন একটা ওয়ার্ড যদি খুঁজে বের করতে হয় তখন আমরা কিভাবে খুঁজে বের করবো? একটা একটা লাইন বাই লাইন খুঁজবো, একটা একটা লাইন বাই লাইন খুঁজবো? এটা করার সুযোগ নাই। এটা করতে গেলে আপনার 21,609টা ওয়ার্ড খুঁজতে গেলে পাগল হয়ে যাবেন, 2-3 দিন সময় লাগবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বলতেছে এটা খুবই সিম্পল একটা কাজ, আমি চাইলে এগুলো সেকেন্ডের মধ্যে খুঁজে দিতে পারবো। সেক্ষেত্রে যদি মনে করেন এখানে ফক্স লেখাটা আছে, আমি এই ফক্স লেখাটাকে খুঁজতে চাই, ফক্স ওয়ার্ডটাকে খুঁজতে চাই, কিভাবে খুঁজবো? দেখেন এখানে ফাইন্ড নামে একটা অপশন আছে, অথবা সার্চ থাকে অনেক জায়গায়। আমি ফাইন্ডে ক্লিক করেছি, তারপর দেখেন এখানে এই যে দেখেন একটা খালি ঘর আছে, আমি এখানে লিখবো ফক্স। ফক্স থেকে সার্চ করেছি, সে এইখানে 21,609টা ওয়ার্ডের মধ্যে 1995টা কি আছে? ফক্স ওয়ার্ড আছে। 1995টা ফক্স ওয়ার্ড আছে। সেটা সেটা একটা প্রমাণ আমি দিই। আমি এখান থেকে এই ফক্স ওয়ার্ডটাকে কেটে ফেলতেছি, 1995 তো এটাকে কেটে ফেলছি। এখন দেখেন কত হয়, এখন দেখেন 94 হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো হাজার হাজার ওয়ার্ডের ডকুমেন্ট, হাজার হাজার পেজ যখন ডকুমেন্ট রেডি করবেন, ওখান থেকে কোনো একটা ওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হচ্ছে, কেমন হয়ে যাবে আপনি যদি এভাবে খুঁজতে চান। তাহলে দেখেন আমরা একটা সিম্পল ফাংশন ব্যবহার করে হাজার হাজার ওয়ার্ড আমরা খুঁজে বের করে ফেলতে পারছি। এখানে 1994টা ফক্স ওয়ার্ড এখানে আছে, তাহলে আমরা খুঁজে বের করে ফেলতে পারছি। কোন পেজ আছে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে, দেখেন কোন পেজ আছে সেটা আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে যে যদি মনে করেন আমার এখানে যে ফক্স ওয়ার্ডটা আছে, আমার আমার ভুল করে এটা আমি ফক্স ওয়ার্ড লিখে ফেলেছি, এটা আসলে ফক্স না, এটা হওয়ার কথা ছিল হর্স। তো এখন 1994টা হর্সকে আমরা ফক্সকে আমরা হর্স কিভাবে করবো? 194টা আছে, 1994টা আছে, তাহলে আমরা কিভাবে ফক্সকে হর্স করবো? এখানে গিয়ে গিয়ে আমাকে হর্স লিখতে হবে, লিখলাম। তারপর এখানে এবার আসি, এতগুলো ফক্স ওয়ার্ডকে যদি আমি হর্স করে ফেলি তাহলে কিভাবে করবো? একটা একটা করা কি সম্ভব? 1994টা ফক্স 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 আছে, এগুলো কিভাবে করবো? এটা খুব সিম্পলি করা যায়। 3 ইডিয়টস মুভি যারা দেখেছেন তারা জানবেন।
চমৎকার ওয়ার্ড গুলোকে বলৎকার বানায় ফেলছিল সেকেন্ডের মধ্যে একটা কম্পিউটারে বসে। এটা কিভাবে বিস্তারিত হিস্ট্রি আমি বলতেছি না, এটা কিভাবে করছে, এটা করতে হলে আপনাকে রিপ্লেসে যেতে হবে। রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন, একটার পরিবর্তে আরেকটা বসানো। তো আমরা এখানে কার পরিবর্তে কি বসাবো, তো ফাইন্ড হোয়াটের জায়গায় আমি কার পরিবর্তে বসাতে যাচ্ছি, যার পরিবর্তে বসাতে সেটা আমরা লিখবো, এটা আমরা লিখবো এখান থেকে ফক্স। ঠিক আছে, তো এই ফক্স কথাটা আমি কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি হর্স। এখানে রিপ্লেসে ক্লিক করলে একটা ঠিক হবে, কিন্তু আমি রিপ্লেস হলে ক্লিক করলে সবগুলো ফক্স ফক্স হর্স হয়ে যাবে। বুঝতে পারছেন, এখন কিন্তু আর ফক্স নাই, কোথাও কোনো ফক্স। আমি যখন এখানে সার্চ করবো, দেখেন এখানে ফক্স, দেখেন নো ম্যাচ, কোনো ফক্স পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ফক্সের পরিবর্তে এখানে হর্স লিখি, দেখেন 1995টা হর্স ফক্স পাওয়া গেছে। বুঝছেন, এখন কিন্তু আর আমি হর্স পাচ্ছি, ফক্স পাচ্ছি না। আশা করি আমি বুঝাতে পারতেছি। ঠিক আছে, এরপরে সিলেক্ট নামে একটা অপশন আছে। এই অপশনে সিলেক্টিভ অবজেক্টিভ, এটার ব্যবহারটা কখন যখন আসবে আমি দেখাবো, এখন এটার ব্যবহার নেই। আশা করি এতটুকু তো বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে। হোম মেনুতে দেখেছি, ইনসার্ট মেনুতে আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকবে। আজকের ক্লাসের পরে আমরা একটা বাড়ির কাজ দেখবো, এবং হচ্ছে আজকের ক্লাসের শেষের দিকে আমরা একটা ছোট্ট একটা মার্কেট প্লেস দেখবো, যেখান থেকে আমরা আগামী কালকে থেকে ছোট 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 আর্নিং করতে পারবো। ছোট 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 ছোট, ওটা কিন্তু অনেক বড় আর্নিং না, ছোট ছোট আর্নিং। একদিনে 2-3 ঘন্টা কাজ করে, 2-3 ঘন্টা কাজ করে আমরা $2, $1, $2, $3 করে আমরা আর্ন করতে পারবো। এরকম ছোট ছোট মার্কেট প্লেস, এগুলা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো, যাতে এই কাজগুলো করতে গেলে কোনো ধরনের স্কিলের প্রয়োজন হয় না। জিরো স্কিলে, উইদাউট এনি স্কিলসে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এরকম একটা মার্কেট প্লেসের সাথে আপনাদের সাথে পরিচয় করাবো। ঠিক আছে, তো এখন আমরা ইনসার্ট মেনুতে যাবো। ইনসার্ট মেনুতে শুরুতেই আমরা যেটা দেখবো, একটা টেবল নিয়ে আমরা দেখবো টেবল কিভাবে বানায় এখানে। ঠিক আছে, সেটা দেখার চেষ্টা করবো। তো টেবল কিভাবে বানায় সেটা দেখতে গেলে আমাদেরকে সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা নতুন করে একটা খালি পেজে চলে যাচ্ছি, এখান থেকে খালি পেজে চলে যাই। এই খালি পেজে আমরা টেবল বানাবো। টেবল বানাতে হলে আমরা এখানে টেবল এখানে ক্লিক করবো। দেখেন টেবলের আমি যেখানে আমার মাউসটা নিয়ে যাচ্ছি সেরকম একটা টেবল আমার নিচের দিকে দেখা যাচ্ছে। নিচের দিকে দেখা যাচ্ছে, আমি এখানে যেখানে ক্লিক করবো, এখানে দেখেন এক লাইনে হচ্ছে কি 10টা কলাম 1টা রো। আমি যদি নিচের দিকে যাই, দেখেন 10টা কলাম 2টা রো। এদিকে নিচের দিকে যখন যাবো, তাহলে 10টা কলাম 8টা রো হয়ে যাচ্ছে। ক্লিক করে দেখেন এখানে 10টা কলাম, নিচের দিকে 8টা রো আছে। ঠিক আছে, কিন্তু আমি এইভাবে না নিয়ে 10টা কলাম 8টা রো এর চেয়ে বেশি আর দিতে পারছি না। আমি যদি চাই এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করি, তখন দেখেন এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো আমরা এখানে চাইলে, আমি চাইলে এখানে কাস্টমাইজ করে লিখে দিতে পারি আমার যতটা কলাম লাগবে ততটা রো লাগবে। এটা কিভাবে করবো, নাম্বার অফ কলামস এর মধ্যে দেখেন আমি এখানে লিখছি মনে করেন 10, রোর মধ্যে লিখি মনে করেন আমি এখানে 500 লিখছি, এখানে 500টা রো হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। দেখেন এখানে 10টা কলাম আছে, নিচের দিকে 500টা রো আছে। বুঝছেন, খুব সিম্পলের মধ্যে আমি এটা করে ফেলছি। তো এখন আমরা একটা ভাবে প্র্যাকটিক্যাল ভাবে কি করব, একটা টেবল নিয়ে কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা দেখার চেষ্টা করব।